So welcome dear student to another class lecture of semester 2 organic chemistry. আজকে semester 2 organic chemistry ক্লাসে আমরা প্রিভিয়াস ক্লাসে রিঅ্যাকটিভ ইন্টারমিডিয়েটের পার্সপেক্টিভ থেকে কার্বোক্যাটায়নটা কমপ্লিট করেছিলাম। আজকে আমরা স্টার্ট করতে চলেছি another example of a reactive intermediate, that is কার্বোঅ্যানায়ন। তারপর আজকের ক্লাসটা আমরা আরেকটা রিঅ্যাকটিভ ইন্টারমিডিয়েটের রেসপেক্টে স্টার্ট করছি, দ্যাট ইজ কল্ড কার্বোঅ্যানায়ন। যেরকম ভাবে কার্বোক্যাটায়নে উই হ্যাভ কমপ্লিটেড দ্য ইন্ট্রোডাকশন, স্ট্রাকচার, প্রিপারেশন, রিঅ্যাক্টিভিটি, ক্লাসিক্যাল নন ক্লাসিক্যাল কার্বোক্যাটায়নের মধ্যে ডিফারেন্স, সেই রকম ভাবে আমরা কার্বোঅ্যানায়নেও স্টাডি করতে চলেছি ইন্ট্রোডাকশন, স্ট্রাকচার, প্রিপারেশন এবং reactions, how we are going to elaborate that carboanion in terms of their stability. So আজকের ক্লাসটা সেই জন্য খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস। এই ক্লাসটা ফার্স্ট টু লাস্ট খুব ভালো করে অবজার্ভ করো এবং ক্লাসের রেসপেক্টে কোনো কোয়েরি বা ডাউট থাকলে অবশ্যই জানাও। সো লেটস স্টার্ট। আজকের ক্লাসটা আমরা another reactive intermediate এর রেসপেক্টে রাখতে চলেছি। আজকের ক্লাসটা বেসিক্যালি আমাদের কার্বোঅ্যানায়ন। কার্বোঅ্যানায়ন। So carboanion car. If anyone asks you, what do you mean by carboanion? So carboanion হচ্ছে সেই রিঅ্যাকটিভ ইন্টারমিডিয়েট যেখানে কার্বনের মাথায় থাকছে নেগেটিভ চার্জ। নরমালি কার্বোক্যাটায়ন কারা বলেছিলাম? কার্বোক্যাটায়ন মানে সেই রিঅ্যাকটিভ ইন্টারমিডিয়েট যেখানে কার্বনের মাথায় ছিল পজিটিভ চার্জ। সেখানে অবশ্য একটু জাস্ট সামারি করে দিই, কার্বনের মাথায় পজিটিভ চার্জ ছিল। কার্বনের মাথায় যখন পজিটিভ চার্জ ছিল তখন তুমি সেটাকে কার্বোক্যাটায়ন বলছিলে। when there is a positive charge over carbon, you have said that reactive intermediate as carbocation, but at the same time there might be two types of possibilities you need to know. When you have carbon having positive charge but the valency of that carbon is pentavalent, then we can call it carbonium, and the carbocation which we have studied, that is called basically carbanium. So there are two types of you can say positive charge over carbon center type of species. One is carbocation, that is called carbanium ion, that is trivalent positive charge containing carbon. And if you have pentavalent positive charge containing carbon like CH5 plus, when methane reacts with H plus, that is CH5 plus generated. So that CH5 plus is pentavalent carbon having some positive charge over it. That sort of situation is called carbonium ion. So দুটো আমরা basically positive charge carbon বা electrophilic carbon center দেখতে পাই। One is carbocation, another is carbonium ion. তার মানে আমরা একটুখানি জিনিসটাকে একটু বলে দিই, সামারাইজ করে দিই। কার্বনের মাথায় যখন পজিটিভ চার্জ ছিল সেখানে দুটো পসিবিলিটি ছিল, একটা পেন্টাভ্যালেন্ট হতে পারে, আর একটা ট্রাইভ্যালেন্ট হতে পারে। যারা পেন্টাভ্যালেন্ট ছিল তাদের আমরা বলতাম কার্বোনিয়াম আয়ন, আর যারা ট্রাইভ্যালেন্ট ছিল তাদেরকে বলতাম কার্বেনিয়াম আয়ন। সো একটা কার্বোনিয়াম আয়ন আর একটা কার্বিনিয়াম আয়ন। সো কার্বোনিয়াম আয়নের পেন্টাভ্যালেন্ট, তার মানে এটা বেসিক एग्जांपल ছিল CH5+ আর কার্বিনিয়াম মানে হচ্ছে CH3+ or CH3CH2+, that is methyl carbocation, ethyl carbocation. এটা ট্রাইভ্যালেন্ট, তুমি দেখতে পাচ্ছ কার্বনের সাথে তিনটে বন্ডিং কানেক্টিভিটি দেখতে পাচ্ছ। বাট কার্বনিয়ামে পেন্টাভ্যালেন্ট, মানে কার্বনের সাথে পাঁচটা বেসিক্যালি হাইড্রোজেন অ্যাটাচড আছে, পাঁচটা বন্ডিং কানেক্টিভিটি এখানে আমরা দেখতে পাচ্ছি। সো আমরা আজকে ফোকাস করছি কার্বোঅ্যানায়ন। তাহলে কার্বোঅ্যানায়ন মানে এটা এমন একখানা ট্রাইভ্যালেন্ট রিঅ্যাকটিভ ইন্টারমিডিয়েট যেখানে কার্বন ক্যারিজ দ্য নেগেটিভ চার্জ ওভার ইট। সো বেসিক্যালি these are the reactive intermediates. These are the reactive intermediate where carbon carries negative charge over it.
where carbon carries negative charge over it. So these are the reactive intermediate where carbon carries the negative charge over it. Like ধরে নাও CH3 minus, example CH3 minus, methyl carbanion, ethyl carbanion, that is benzyl carbanion, allyl carbanion. So there are so many example of carbanion. যেরকম ভাবে কার্বোক্যাটায়নে করেছিলাম ওরকম ভাবেই কার্বনায়ন করব, সেরকম ভাবেই আমরা কার্বনায়নের প্রিপারেশন, কার্বনায়নের স্টেবিলিটি সেগুলো আমরা এক্সপ্লেইন করব। তার মানে কার্বনায়ন মানে হচ্ছে যেখানে কার্বনের মাত্রা, দেখো নামেই আছে কি বলো, the name suggests you that carbon should have negative charge over it. Now when you have negative charge you can call it carbonyl, and there are so many carbonyl which I have already written over here: CH3 minus, CH2 minus, BH2 minus, CH2 double bond CH2 minus. So অনেক রকম ডিফারেন্ট টাইপসের কার্বোঅ্যানায়ন আমরা এখানে দেখতে পাচ্ছি। অন্যদিকে আমরা কার্বোক্যাটায়নের ব্যাপারে একটু বললাম। কার্বোক্যাটায়নটা কিন্তু পেন্টাভ্যালেন্ট হতে পারে, ট্রাইভ্যালেন্ট হতে পারে। পেন্টাভ্যালেন্ট হলে সেটার নাম হচ্ছে কার্বনিয়াম আয়ন CH5+, আর কার্বিনিয়াম আয়ন মানে হচ্ছে ট্রাইভ্যালেন্ট, যেটা হচ্ছে CH3+, CH3 CH2+, ঠিক আছে? সো দিস ইজ অল অ্যাবাউট দ্য ইন্ট্রোডাকশন, কিরকম ভাবে আমরা কার্বোঅ্যানায়নটাকে এক্সপ্লেইন করতে পারি। কার্বোঅ্যানায়ন হচ্ছে সেই সমস্ত রিঅ্যাকটিভ ইন্টারমিডিয়েট, যেরকম কার্বোক্যাটায়নে কার্বনের মাথায় ছিল পজিটিভ চার্জ, কার্বোঅ্যানায়নে কার্বনের মাথায় আছে হলো নেগেটিভ চার্জ। তো সেই রেসপেক্টে এটাকে আমরা কার্বোঅ্যানায়ন বলতে পারি। देयर आर সো মেনি কার্বোঅ্যানায়ন you can see. Now we need to think the bonding as well as structure of carbon. Bonding and structure of carbon. দেখো ভালো, সো বেসিক্যালি বন্ডিং বা স্ট্রাকচার যে থিওরি দিয়ে আমরা কার্বোক্যাটায়নের ক্ষেত্রে এক্সপ্লেইন করেছিলাম, এখানেও আমরা সেই প্রসেসটাকে অ্যাপ্লাই করব। দ্যাট ইজ VSEPR theory. Yes, very nice. That is VSEPR theory. So VSEPR theory দিয়ে আমরা, that is valence shell electron pair repulsion theory, এই valence shell electron pair repulsion theory কনসেপ্ট দিয়ে আমরা এখানে এক্সপ্লেইন করতে চলেছি what should be the hybridization, what should be the bonding connectivity, what should be the structure of the corresponding carbonyl species. তাহলে যদি ভালো করে ভেবে দেখো, VSEPR আমরা কি বলেছিলাম, bond pair plus lone pair, যেটাকে আমরা বলেছিলাম sigma pair. This should be a value, this should have some value, bond pair plus lone pair or sigma pair, and with respect to that we should have some structure, and we should just simply capitalize bond pair over here, lone pair over here, and corresponding structure. So suppose your bond pair and lone pair value is coming out to be 2, and bond pair is 2, there is no lone pair, the structure should be linear. If it is 3, if bond pair is 3, lone pair is 0, then that should be trigonal planar. If it is 4, then bond pair might be 4, lone pair might be 0. In that case, the structure should be tetrahedral. There may be another possibility. If it is 3, if it is 1, then that should be pyramidal. That is, we have already gone through the case of ammonia. Ammonia have some pyramidal structure having 3 bond pair and lone pair equal to 1. And if you have 2 bond pair and 2 lone pair, then the structure should be V-shaped. That is the case for water. So basically, আমরা just 4 bond pair plus lone pair অবধি করে রাখছি, এরপর আমরা 5 6 ও জানি, 7 অবধি আমাদের কাছে জিনিসগুলো ক্লিয়ার আছে অ্যাকর্ডিং টু VSEPR। বাট আমাদের কার্বোঅ্যানায়নের স্ট্রাকচার বা বন্ডিং বুঝতে গেলে আপ টু 4 বন্ড পেয়ার প্লাস লোন পেয়ার জানলেই হয়ে যাবে। কেন? কারণ সিগমা পেয়ার বার করার যে ফর্মুলাটা VSEPR বলেছিল সেটা কি ছিল? সিগমা পেয়ার বার করার ফর্মুলাটা যেটা বলেছিল, দ্যাট ইজ সিগমা পেয়ার, তার মানে বন্ড পেয়ার প্লাস লোন পেয়ার, that can be calculated with the formula V plus X minus Y plus minus Z divided by 2
যেখানে আমি প্রিভিয়াস লেকচারও বলেছি v means valence of the central valence electron of the central atom, x is basically the number of substituent atom, y if you consider oxygen as a substituent atom then that number of oxygen should be subtracted as y, and z is used for the charge neutrality, তার মানে অপোজিট চার্জকে তোমাকে এখানে ইউজ করতে হবে। যদি তোমার ওখানে রিঅ্যাকটিভ ইন্টারমিডিয়েট হিসেবে ইউজ করো কোনো কার্বন আয়ন তাহলে এখানে পজিটিভ চার্জ ইউজ করতে হবে। কার্বনের যদি থাকে CO3 2- আর there is 2- present so you need to add +2। যদি কার্বোক্যাটায়ন থাকে CH3+, আমরা ওখানে বলেছিলাম যে কার্বোক্যাটায়ন CH3+ যখন বলেছিলাম তখন কার্বনের মধ্যে ছিল পজিটিভ চার্জ, সো ওটাকে নিউট্রাল করার জন্য আমরা এখানে -1 করেছি। সো যদি আমরা CH3- এর জন্য এই ক্যালকুলেশনটা করি CH3- এর জন্য তাহলে কি হবে, তাহলে সিগমা পেয়ার হবে that is valence electron of the carbon, কার্বনের ভ্যালেন্স ইলেকট্রন কটা হলো চারটে, তিনটে সাবস্টিটিউয়েন্ট অ্যাটম হাইড্রোজেন আছে 4+3, is there any oxygen present, answer is no, that is -0, আর কোনো চার্জ আছে অবশ্যই দেখতেই পাচ্ছ এখানে -1 আছে, তার মানে z এর ভ্যালু কত হবে +1, অপোজিট চার্জটা ইউজ করব ডিভাইডেড বাই 2, so 7 + 1 মানে 8/2, 8/2 মানে সিগমা পেয়ার is coming out to be 4, সিগমা পেয়ার কামিং আউট টু বি 4 মানে আমার এই জোনটায় চলে আসছে সিগমা পেয়ার 4। এবার তোমাকে বার করতে হবে বন্ড পেয়ার কটা আছে, লোন পেয়ার কটা আছে। সো ফ্রম দ্য CH3- you can simply predict carbon is bonded to how many hydrogen, 3 hydrogen, তাহলে কার্বন যদি তিনটা হাইড্রোজেনের সাথে বন্ড করে তাহলে বন্ড পেয়ার শুড বি ইকুয়ালস টু 3, তাহলে বন্ড পেয়ার যদি তিনটে হয়, বন্ড পেয়ার যদি তিনটে হয় তাহলে লোন পেয়ার কটা হবে, লোন পেয়ার ইজিলি বার করে নিতে পারতো কারণ সিগমা পেয়ার মানে কি বন্ড পেয়ার প্লাস লোন পেয়ার, bond pair হচ্ছে 3 কেন কার্বন has bonded with 3 hydrogen, so bond pair is 3 so lone pair should be 1, so it will match with this part, bond pair 3 lone pair 1, তার মানে এই 4 টা কোরিলেট করছে এরকম ভাবে sigma pair or bond pair plus lone pair value is coming out to be 4 but bond pair is 3 lone pair is 1, that means the structure should be pyramidal, that means distorted tetrahedral you will see because of the presence of one lone pair। তো এই জন্যই আমরা লোন পেয়ার বন্ড পেয়ার ইন্টারঅ্যাকশন এখানে দেখব অ্যাকর্ডিং টু বিহেভিয়ার। তো স্ট্রাকচারটা পুরোপুরি বা কমপ্লিট হতে টেট্রাহেড্রাল নামে কি হয় ডিস্টর্টেড টেট্রাহেড্রাল স্ট্রাকচারে এক্সিস্ট করে। তার মানে আমরা কার্বো আয়ন যদি বলি তাহলে কার্বো আয়নের স্ট্রাকচার যদি বলি তাহলে কি বলবো, স্ট্রাকচার তাহলে কি বলবো, স্ট্রাকচার আমরা বলবো পিরামিডাল, কি স্ট্রাকচার পিরামিডাল। বা পরবর্তীকালে যখন ক্লাসটা আমরা প্রোগ্রেস করব দেখব এই পিরামিডাল বা ডিস্টর্টেড টেট্রাহেড্রাল স্ট্রাকচারের জন্য এর মধ্যে একটা আমব্রেলা এফেক্ট বলে একটা এফেক্ট আমরা দেখতে পাই যেখানে রেসিভাইজেশন হয়ে রেসিভিক মডিফিকেশন হয়ে ওভারঅল কাইরাল যদি তোমার কার্বো আয়ন হয় তাহলে কাইরাল কার্বো আয়নটা বেসিক্যালি একটা প্ল্যানার ইন্টারমিডিয়েটের থ্রু দিয়ে প্রসেসড হয়ে সেটা কিন্তু একটা তার এনানসিওমার জেনারেট করে, তার ফলে ওভারঅল মিক্সচারটা যেহেতু এক্সিস্ট করছে সেটাকে সেপারেট আউট করা যায় না এবং আলটিমেটলি ওভারঅল সিস্টেমে যে অপটিক্যাল রোটেশন that is coming out to be zero, optically inactive হয়ে যায় সিস্টেমটা, সেটা আমরা লাস্টে আসব, that is called umbrella effect। so this is all about the fact যেখানে আমরা কার্বো আয়নের স্ট্রাকচার দেখতে পাচ্ছি কি রকম হচ্ছে পিরামিডাল স্ট্রাকচার। ওভারঅল ক্যালকুলেশন করে আমি দেখালাম যে কার্বো আয়নটা বেসিক্যালি কি হয়, কার্বো আয়নটা বেসিক্যালি বন্ড পেয়ার প্লাস লোন পেয়ার ইকুয়াল টু 4 হয়, সো বন্ড পেয়ার প্লাস লোন পেয়ার যদি 4 হয় বন্ড পেয়ার 3 লোন পেয়ার 1 তার মানে পিরামিড। যদি হাইব্রিডাইজেশন নিয়ে ভাবো, হাইব্রিডাইজেশন নিয়ে ভাবো যখন সিগমা পেয়ার 2 হয় তখন হাইব্রিডাইজেশন কি হয় sp, 3 হলে কি হয় sp2, 4 হলে কি হয় sp3, তার মানে 4 যদি হয় তাহলে sp3 হয়, তাহলে এখানে হাইব্রিডাইজেশন অফ দ্য কার্বন কি হবে, হাইব্রিডাইজেশন অফ দ্য কার্বন যদি জিজ্ঞেস করে কার্বন আয়নে কি হবে that should be sp3, বলে মাথায় রাখবে কার্বোক্যাটায়নে কি হচ্ছিল sp2 হচ্ছিল, কার্বোক্যাটায়নে কি হচ্ছিল sp2 হচ্ছিল, for the carbocation case we have already studied the hybridization of the carbon is sp2, but for the CH3- or carboanionic system the hybridization should be sp3। এরকম ভাবে দেখো আমরা কার্বোক্যাটায়ন বা কার্বোআয়ন এই সমস্ত রিঅ্যাকটিভ ইন্টারমিডিয়েটের স্ট্রাকচার বন্ডিং হাইব্রিডাইজেশন এগুলো ক্যালকুলেট করে দেখা যাবে। সো লেটস স্টার্ট দ্য প্রিপারেশন। চলো তার মানে আমি যদি প্রিপারেশনটা স্টার্ট করার আগে একবার কার্বনের স্ট্রাকচারটা তোমাকে বলে দিই, দ্যাট ইজ ডিস্টর্টেড টেট্রাহেড্রাল। সাপোজ এখানে একটা R1 গ্রুপ আছে, ধরো এখানে ধরো বিলো দ্য প্লেনে একটা R2 আছে,
অ্যাবাভ দ্য প্লেনে ধরো একটা R3 আছে, এবং এখানে কি আছে বলো একটা লোন পেয়ার অফ ইলেকট্রন আছে, কারণ তিনটে বন্ড পেয়ার একটা লোন পেয়ার, সেখানে দেখতে পাচ্ছ তিনটে বন্ড পেয়ার একটা লোন পেয়ার। এবং বেসিক্যালি এই রকম সিচুয়েশনে কার্বন অ্যাটম এক্সিস্ট করছে। দিস ইজ দ্য বেসিক স্ট্রাকচার। যেমন তুমি দেখতে পাচ্ছ একটা ডিস্টর্টেড টেট্রাহেড্রাল টাইপ অফ বন্ডিং আমরা এখানে তৈরি করেছি, ঠিক আছে। আমব্রেলা এফেক্টের কনসেপ্টটা লাস্টে এসে বলছি। আমরা বেসিক্যালি যদি ফলো আপ করি যে হাউ ইউ আর গোইং টু ফর্ম দ্য কার্বন আয়ন, দ্যাট ইজ দ্য সিনথেসিস, রিডিং করো সিনথেসিস। সিনথেসিসে আমরা কিভাবে কার্বন আয়ন বানাতে পারি। তো সিনথেসিস পড়ার আগে সিনথেসিসটাকে ইলাবোরেট করার জন্য আমরা একটু ক্লাসিফিকেশন পার্টটা একটু এখানে দেখি, হাউ ইউ আর গোইং টু ক্লাসিফাই দ্য কার্বন। ক্লাসিফিকেশনটা একটু পড়ে নিচ্ছি। ক্লাসিফিকেশনে যেরকম কার্বোক্যাটায়নে পড়েছিলাম, কার্বন আয়নেরও একই রকমের ক্লাসিফিকেশন আছে। ফার্স্ট অফ অল আমরা এটাকে বলতে পারি 1 ডিগ্রি বা প্রাইমারি কার্বন আয়ন, দেন 2 ডিগ্রি কার্বন আয়ন, দেন 3 ডিগ্রি কার্বন আয়ন, দেন অ্যালাইলিক কার্বন আয়ন, then benzylic carbon and accordingly it has the stability. So carbocation stability পড়ার সময় কার্বন stability আমরা পড়েছি। So 1 ডিগ্রি কার্বন মানে হচ্ছে যখন CH3 মাইনাস লিখছো বা CH3CH2 মাইনাস লিখছো, these are under 1 ডিগ্রি কার্বন। 2 ডিগ্রি কার্বন মানে CH3 CH minus CH3, 2 ডিগ্রি কার্বন। 3 ডিগ্রি কার্বন মানে CH3 whole thrice C minus। অ্যালাইলিক মানে অলরেডি দেখিয়েছি, করেওছি, CH2 ডাবল বন্ড CH2 মাইনাস। বেঞ্জালিক মানে হচ্ছে PH CH2 মাইনাস। তার মানে ভালো করে যদি নোটিস করে দেখো, 1 ডিগ্রি মানে হচ্ছে কার্বন আর কার্বনের সাথে যখন তোমার দুটো হাইড্রোজেন ডাইরেক্টলি অ্যাটাচ, দিস ইজ দ্য সিম্পলেস্ট কার্বন, দ্যাট ইজ মিথাইল কার্বন। নরমালি 1 ডিগ্রি বা প্রাইমারি কার্বন আয়নে carbon and carbon carries 2 hydrogen or 1 methyl group attached to it। তাহলে দুটো হাইড্রোজেন আছে, একটা মিথাইল গ্রুপ আছে, তার মানে এটাকে বলতে পারি প্রাইমারি বা 1 ডিগ্রি কার্বন। 2 ডিগ্রি বা সেকেন্ডারি কার্বন আর কার্বনের সাথে হাউ মেনি অ্যালকিল গ্রুপস আর देयर, 2 অ্যালকিল গ্রুপস, আর একটা হাইড্রোজেন ডাইরেক্টলি অ্যাটাচড আছে। সো কার্বন আর কার্বনের সাথে there is only one hydrogen attached to the corresponding carbon and carbon। 3 ডিগ্রি কার্বন আর কার্বনের সাথে there is no hydrogen attached to it but 3 alkyl group attached to it। So 3 degree by tertiary carbon are those carbon where there is no hydrogen attached to the carbon or 3 alkyl group attached to the carbon. Allylic carbon you can see CH2 double bond, CH single bond CH2, that means with respect to the double bond alpha carbon carries the negative charge. So C double bond C with respect to alpha carbon has a negative charge. আরেকটা আছে দেখো benzylic carbon, that is PH CH2 minus, যেটা এখানে রেজোনেন্স স্টেবিলাইজেশন পায়, এই দুটোই পায়। এখন আমি যদি এই ক্লাসিফিকেশনটা অলরেডি তোমরা কার্বোক্যাটায়নের রেসপেক্টে পড়েছো, কার্বো আয়নের রেসপেক্টে একবার বলে দিলাম। আমরা সিনথেসিসে যদি ফোকাস করে যাই, তাহলে সিনথেসিসে ফোকাস করে গেলে ফার্স্টেই আমরা যেটা করব সেটা হচ্ছে কার্বো আয়ন আমরা জেনারেলি কিভাবে তৈরি হয়, কার্বো আয়নের প্রিপারেশনটা কিভাবে হয়। যেরকম ভাবে কার্বোক্যাটায়নে পড়েছিলাম যে হেটেরোলাইটিক ক্লিভেজ হয়ে হয়, কার্বো আয়নের ক্ষেত্রেও তাই। ধরো আমার কাছে আজকে আর এর সাথে Z এর একখানা বন্ড আছে। আজকে কার্বোক্যাটায়ন ফর্মেশনের সময় Z টা বেরিয়ে যাচ্ছিল, R প্লাস আর Z মাইনাস তৈরি হচ্ছে। আজকে ধরো এই বন্ডিং ইলেকট্রনটা কোনোভাবে R নিয়ে নিচ্ছে, তার মানে বন্ডিং ইলেকট্রন মানে এখানে তো প্রত্যেকটা বন্ডে দুটো করে ইলেকট্রন আছে। এই দুটো বন্ড ইলেকট্রন যখন R এর দিকে শিফট হয়ে যাচ্ছে রাদার দ্যান Z, at that particular situation there will be heterolytic cleavage, or heterolysis will take place, or you can say heterolytic cleavage। Heterolytic fission is going to take place. At that particular case, as R is taking 2 electrons, so R will have some negative charge, আর Z থেকে ইলেকট্রন নিচে হলে Z will have some positive charge। এই যে R মাইনাসটা তৈরি হলো, যেহেতু বন্ডিং ইলেকট্রনটা R এর দিকে শিফট হলো, সেইজন্য Rটাকে আমরা বলতে পারি কি, কার্বো অ্যানায়ন। কি বলতে পারি বলো, কার্বো অ্যানায়ন। এই যে R এর মাথায় নেগেটিভ চার্জ তৈরি হলো, সেইজন্য আমরা এটাকে বলতে পারি কি বলো, কার্বো অ্যানায়ন বা কার্বো অ্যানায়নিক স্পিসিস। নাও এটা হেটেরোলাইটিক ফিশন আর হেটেরোলাইটিক ক্লিভেজের পার্থক্য তৈরি হচ্ছে। সো হেটেরোলাইটিক ক্লিভেজ means when
all the bonding electron will be shared to the corresponding atom, and another atom consequently will have some opposite character. তার মানে যেহেতু r এখানে ইলেকট্রন দুটো নিয়ে নিচ্ছে সেজন্য r will have some negative charge and the another atom that is z will have some positive charge. তো এরকম ভাবে দেখো কার্বো আয়ন আমরা ফর্ম করে থাকি। জেনারেলি কার্বো আয়ন আমরা কি করে ফর্ম করি? ফার্স্ট মেথডটা লিখে রাখো। ফার্স্ট মেথডটা হচ্ছে বাই abstracting acidic hydrogen present at the alpha position of any electron withdrawing group. ভালো করে জিনিসটা দেখো, তার মানে কোন ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের রেসপেক্টে আলফা পজিশনে যদি কোনো অ্যাসিডিক হাইড্রোজেন থাকে, সেই অ্যাসিডিক হাইড্রোজেনকে অ্যাবস্ট্রাক্ট করিয়ে আমি কার্বো আয়ন তৈরি করতে পারি। সাপোজ তোমার কাছে এই রকমের একখানা মলিকিউল আছে, ভালো করে দেখো। এই মলিকিউলটার নাম কি? নাইট্রোমিথেন মলিকিউল CH3NO2। এখানে তুমি বুঝতেই পারছো এই যে নাইট্রো গ্রুপটা দ্যাটস হ্যাভ সাম মাইনাস আর এফেক্ট। নাইট্রো কি এফেক্ট আছে? মাইনাস আর, প্রিডমিনেটিং মাইনাস আর, তার মানে ইলেকট্রন টানবে। আর যত ইলেকট্রন টানবে আমরা আগে বলেছি ইলেকট্রন উইথড্রয়িং এফেক্ট থাকলে অ্যাসিডিটি বাড়বে, আর ইলেকট্রন ডোনেটিং এফেক্ট থাকলে বেসিসিটি বাড়বে, মানে অ্যাসিডিটি কমবে। তবে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ দিয়েছে তার মানে অ্যাসিডিটি বাড়াচ্ছে, কারণ কোথাকার এর রেসপেক্টে যে আলফা কার্বনের হাইড্রোজেন আছে। তার মানে এখানে যদি তুমি কোনো OH মাইনাস বেস দিয়ে ট্রিট করো, OH মাইনাস will take that acidic hydrogen and there is the generation of carbon. তাহলে তুমি পেয়ে যাচ্ছ কি CH2 মাইনাস NO2, এরকম টাইপের একটা স্পিসিস। তার মানে কার্বন আয়ন তৈরি হচ্ছে OH মাইনাস অ্যাক্টিং অ্যাজ এ বেস, ওই আলফা কার্বন থেকে অ্যাসিডিক হাইড্রোজেন নিয়ে নিচ্ছে। হলো আজকে এই যে কার্বন আয়নটা তৈরি হলো সেটা দেখো রেজোনেন্স স্টেবিলাইজেশন পেতে পারে। এই পাই নেগেটিভ চার্জে যদি পুশব্যাক করে এই পাই ইলেকট্রনটা এখানে যাচ্ছে, তবে তুমি পেতে পারো CH2 ডাবল বন্ড N O মাইনাস প্লাস। তার মানে এরকম রেজোনেন্স স্টেবিলাইজড কার্বন আয়ন পেতে পারো। তাহলে দিস ইজ রেজোনেন্স স্টেবিলাইজড। সিমিলারলি ধরো তোমার কাছে এই রকমের একখানা কার্বন আয়ন আছে, এখানে ধরো আমি ইথক্সাইড বেস দিলাম, তাহলে এখানেও ইথক্সাইড কি দেখছে? এখানে অ্যালডিহাইড গ্রুপ আছে, CH মানে অ্যালডিহাইড, যারও কিনা কি এফেক্ট আছে বলো? মাইনাস আর এফেক্ট আছে। যারও কিনা কি এফেক্ট আছে বলো? এটারও আছে মাইনাস আর এফেক্ট। মাইনাস আর এফেক্ট থাকার জন্য এর আলফা কার্বন, এর কার্বনের রেসপেক্টিভ কার্বনটা কি আলফা, এর নাইট্রোর রেসপেক্টিভ কার্বনটা আলফা ছিল, সেরকম কার্বনের রেসপেক্টিভ কার্বনটা আলফা। তাহলে আলফা কার্বন হাইড্রোজেন গুলো অ্যাসিডিক হবে, তো ইথক্সাইড কি অ্যাসিডিক হাইড্রোজেনটা অ্যাবস্ট্রাক্ট করবে, করে এই কার্বনের মাঝে তৈরি করবে নেগেটিভ চার্জ। তাহলে তুমি কি ধরনের সিস্টেম পাবে? CH COH, আর এই কার্বন একটা নিয়ে ফেলছি। এরকম ভাবে আমি কার্বন আয়ন তৈরি করতে পারি। এই কার্বন আয়নটাও দেখো রেজোনেন্স স্টেবিলিটি পেতে পারি, এই নেগেটিভ চার্জ যদি এখানে পুশব্যাক করে এই বাইরের ক্লাউডটা খুলতে পারে। তাহলে এখান থেকে তুমি কি পেতে পারো? CH3 CH ডাবল বন্ড C O মাইনাস হাইড্রোজেন, তাই তো? CH3 CH ডাবল বন্ড CO মাইনাস হাইড্রোজেন, তার মানে এটাও কি হয়ে যাচ্ছে বলো? রেজোনেন্স স্টেবিলাইজড। তাহলে এরকম ভাবে আমরা আলফা কার্বনের হাইড্রোজেন যারা কিনা কি হচ্ছে অ্যাসিডিক হাইড্রোজেন হচ্ছে, কি হচ্ছে বলো? অ্যাসিডিক হাইড্রোজেন হচ্ছে। কারণ আমরা কি জানি? আমরা জানি অ্যাসিডিটি ডিপেন্ড করে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের প্রেজেন্সের রেসপেক্টে। যত তুমি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ বাড়াবে তত কি হবে? অ্যাসিডিটি বাড়বে। এখানে মাইনাস আর এফেক্ট ওয়ালা নাইট্রো গ্রুপ ছিল, অ্যালডিহাইড গ্রুপ ছিল, এরপরে এস্টার গ্রুপও থাকতে পারে, সায়ানাইড থাকতে পারে। যে কোনো মাইনাস আর এফেক্ট বা মাইনাস আই এফেক্ট ওয়ালা কোনো গ্রুপকে যদি কোনো সিস্টেমের সাথে অ্যাটাচ করাও যার আলফা কার্বনে অ্যাসিডিক হাইড্রোজেন থাকবে, অ্যাসিডিক কেন বলছি? কারণ ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আছে, মাইনাস আর এফেক্ট আছে। তার ফলস্বরূপ আলফা কার্বনের হাইড্রোজেন বিং অ্যাবস্ট্রাক্টেড বাই দ্য বেস, এখানে উইচ মাইনাস দিয়ে করেছি, এখানে ইথক্সাইড দিয়ে করেছি,
তার ফলে আমার রেজোনেন্স স্টেবিলাইজড কার্বন আয়ন আমরা পাবো। ক্লিয়ার? এরকম ভাবে আমরা রেজোনেন্স স্টেবিলাইজড কার্বন আয়ন পাচ্ছি। রেজোনেন্স স্টেবিলাইজ কেন? মানে এখানে মাইনাস সালফেট ওয়ালা গ্রুপ অ্যাড করেছে, এই জন্য ওটা টানছে বলে রেজোনেন্স। দেখো ইলেকট্রনটা ওই দিকে যাচ্ছে, নাইট্রোর দিকে যাচ্ছে, কারণ নাইট্রো কি আছে, নাইট্রো আছে মাইনাস আর, তার মানে তুমি ইলেকট্রন টানবে। অ্যালডিহাইড কি আছে মাইনাস আর, তার মানে ইলেকট্রন টানবে, সেজন্য নেগেটিভ চার্জটা দেখো ডিলোকালাইজ হয়ে যাচ্ছে, নেগেটিভ চার্জ কি হয়ে যাচ্ছে, ডিলোকালাইজ হয়ে যাচ্ছে। এরকম ভাবে দেখো আমরা কার্বন আয়ন বানাবো। তাহলে ফার্স্ট প্রিপারেশনটা ক্লিয়ার, যে বাই অ্যাবস্ট্রাক্টিং অ্যাসিডিক হাইড্রোজেন প্রেজেন্ট এট দা আলফা পজিশন অফ এনি ইলেকট্রন মুভমেন্ট। চলো নেক্সট ফোকাস করি আমাদের নেক্সট সিনথেসিস। নেক্সট সিনথেসিস এরকম, by adding any anion, by adding an anion to the alkene substituent, alkene or alkyne having electron withdrawing group attached to, by adding an anion to the alkene or alkyne having electron withdrawing group attached to। ধরো তোমার কাছে এই রকমের একটা মলিকিউল, ভালো করে নোটিস করো, এখানে ধরো একটা সায়ানাইড আছে, ঠিক আছে, এখানে ধরো একটা হাইড্রোজেন, ভালো করে দেখো, এর একটা অ্যালকিন সাবস্টিটিউয়েন্ট দিয়েছি। এই অ্যালকিন সাবস্টিটিউয়েন্টে থেকে কি করে কার্বন আয়ন আমি বানাবো সেটা নিয়ে আমার ভাবনা চিন্তা চলছে। আজকে তুমি ভালো করে ভেবে দেখো যে এই যে সাবস্টিটিউয়েন্টটা আছে, এই সাবস্টিটিউয়েন্টে সাপোজ ধরো তুমি এই অ্যালকিন সাবস্টিটিউয়েন্টের রেসপেক্টে ভাবনা চিন্তা করছো, কোন একটা অ্যানায়ন দিয়ে অ্যাডিশন রিঅ্যাকশন ক্যারি আউট করো, তার মানে কোন একটা অ্যাডিশন রিঅ্যাকশন ক্যারি আউট করার রেসপেক্টে তুমি এখানে একটা অ্যানায়ন ইউজ করতে চাই। কিভাবে এই অ্যানায়নের ইউটিলাইজেশনটা হবে একটু সবাই খাতাতে করো। সবাই করো খাতাতে। How nucleophile approaches to the electrophilic carbon? অ্যালকিন কার্বনরা তো ইলেকট্রোফিলিক তো হয়, তাহলে নিউক্লিওফাইল কি করে তুমি অ্যাটাক করো? ধরো কোনোভাবে এই যে সায়ানাইডটা আছে, ধরো সায়ানাইড দিয়ে আমি অ্যাটাক করতে নিউক্লিওফাইল, তো সায়ানাইড ধরো সাপোজ এই কার্বনে অ্যাড হলো, ধরো এই কার্বনে অ্যাড, যদি এই কার্বনে অ্যাড হয়, অলরেডি কার্বনের সাথে দেখো টেট্রাভ্যালেন্সি ছিল, সায়ানাইড যখন অ্যাড হবে তখন কি হবে, টেট্রাভ্যালেন্সিটা পেন্টাভ্যালেন্ট হয়ে যাবে, তখন এই পাই ইলেকট্রন ক্লাউডটা এখানে আসবে, এই কার্বনের মাথায় আসবে, তাহলে এই কার্বনের মাথায় এলে কি হবে, সি সিঙ্গেল বন্ড সি হয়ে যাবে, এটা পিএইচ ছিল, এটা সি ট্রিপল বন্ড এন ছিল, এখানে ছিল হাইড্রোজেন, এখানে একটা সায়ানাইড অ্যাড হলো, আর এখানে ফ্রি, এই কার্বনের মাথায় তৈরি হবে নেগেটিভ চার্জ। কেন বলা হলো যে অ্যালকিন আর অ্যালকাইনের সাথে অ্যানায়ন অ্যাড হলে এখানে একটা শর্ত বা কন্ডিশন হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকতে হবে, এখানে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপটা কি সায়ানাইড, তার মানে সায়ানাইড থাকার ফলে কি সুবিধা হবে, এটা রেজোনেন্স স্টেবিলিটি পেতে হবে। এই যে কার্বন আয়নটা তৈরি হলো এটা হবে এই পাই ইলেকট্রন ক্লাউডটাকে এখানে পুশ ব্যাক করে এখানে রেজোনেন্স স্টেবিলিটি পেতে পারে, তাহলে তুমি পাবে সি সিঙ্গেল বন্ড সি সায়ানাইড হাইড্রোজেন ফিনাইল, এখানে একখানা ফিনাইল, এখানে যাবে সি, এটা হয়ে যাবে ডাবল বন্ড, এটা হয়ে যাবে ডাবল বন্ড এন,
নাইট্রোজেনের মাধ্যমে নেগেটিভ, এরকম টাইপের একটা স্পিসিস। তবে এটা কি হয়ে গেল, রেজোনেন্স স্টেবিলাইজড কার্বন, রেজোনেন্স স্টেবিলাইজড কার্বন। তো কি হয়ে গেল, রেজোনেন্স স্টেবিলাইজড কার্বন। তার মানে আমরা কোন অ্যানায়নকে কোন অ্যালকিন বা অ্যালকাইন সিস্টেমের রেসপেক্টে অ্যাড করিয়ে অ্যাডিশন রিঅ্যাকশন করিয়ে সেখানে কার্বন তৈরি করতে পারি, প্রোভাইডেড সেখানে কিছু একটা স্টেবিলাইজিং ফ্যাক্টর রাখতে হবে, যেমন ধরো মাইনাস সাইড এফেক্ট এখানে আমরা পাবো। ক্লিয়ার? So by applying the concept of electron-withdrawing effect, we can stabilize the corresponding alkene or alkyne by adding any anion to generate the carbanionic species. Third synthesis কিভাবে করা যেতে পারে? Heading for third synthesis. Third synthesis টা লেখো, by abstracting acidic hydrogen, by abstracting acidic hydrogen by the base from, by abstracting acidic hydrogen by the base from terminal alkyne. By abstracting acidic hydrogen by the base from terminal alkyne. Terminal alkyne গুলো তোমরা ছোটবেলা থেকেই পড়েছো, due to sp hybridization is much more acidic, so base দিয়ে easily আমরা ওই অ্যাসিডিক হাইড্রোজেন গুলোকে abstract করতে পারি, because of sp hybridization having more percentage of s character, the terminal hydrogen present in the terminal alkyne are much more acidic, so it can be abstracted by the base and it can generate the corresponding carbon atom. Suppose তোমার কাছে অ্যাসিডিলিন মলিকিউল আছে, তোমরা সবাই জানো অ্যাসিডিলিনের টার্মিনাল হাইড্রোজেন গুলো অ্যাসিডিক হয়, so if you treat this with sodium amide NaNH2, so NH2 minus acting as a base কি করবে, এই হাইড্রোজেনটাকে নেবে আর এই কার্বনটাকে মাথায় নেগেটিভ চার্জ তৈরি করবে, and these hydrogen are you are know that acidic, so that there is a generation of this sort of carbanionic species. বা আমাদের কাছে ধরো এরকম টাইপের একটা প্রোপাইন মলিকিউল আছে, এটা দেখো টার্মিনাল হাইড্রোজেন, কারণ টার্মিনাল পজিশনে দেখো ট্রিপল বন্ড আছে, তাহলে এই হাইড্রোজেনটা কি হবে, sp হাইব্রিডাইজেশন অ্যাসিডিক হবে, এই কার্বনটা sp, এই কার্বনটা sp, এটাও sp, এটাও sp, তারপরে কি হবে, NaNH বেস দিয়ে ট্রিট করলে NH2 minus acting as a base will abstract the acidic hydrogen and it have this sort of carbon generated. তার মানে আমরা কি জানি, আমরা খালি জানি যে পার্সেন্টেজ অফ s ক্যারেক্টার যত বাড়বে তত ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে, আর যত ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে তার মাইনাস এফেক্ট বাড়বে, অ্যাসিডিটি বেড়ে যাবে। Acidity depends on the percentage of s character. As sp hybridized system has more percentage of s character than in around 50%, so it will have greater acidity. Clear? Next, হচ্ছে next লিখো for getting aromatic stabilization. Aromatic stabilization পাওয়ার জন্য কার্বন আয়ন তৈরি হতে পারে। At a basic example carbon atom formation এর রেসপেক্ট আমরা স্টাডি করব, where we will see কি carbon atom can be formed to get the aromatic stability. কিরকম ভাবে, আজকে তোমরা এই মলিকিউলটার নাম সবাই জানো, that is what molecule or cyclooctatetraene molecule, cyclic system হলে cyclo,
8 carbons are there, so it is octa tetraene, और এটাকে আমরা বলতে পারি cot molecule। এই cot molecule কে যদি দুটো পটাশিয়াম দিয়ে ট্রিট করো, দুটো পটাশিয়াম দিয়ে যদি তুমি ট্রিট করো, potassium, sodium, these are the alkali metal, and will donate its electron, will donate its electron to the cot molecule, so there will be excess of two negative charges। তবে দুটো নেগেটিভ চার্জ এখানে তৈরি হবে এবং আমি দেখতে পাবো সিস্টেমটা দুটো নেগেটিভ চার্জ নিয়ে ডিলোকালাইজ করে রয়েছে। তাহলে একটা পাই বন্ড চলে যাবে, এখন থাকবে সিস্টেমে তিনটে পাই বন্ড আর এখানে দুটো নেগেটিভ চার্জ। তবে আলটিমেটলি তিনটে পাই বন্ডের জন্য 6 পাই ইলেকট্রন আর একটা ডাবল বন্ডের জন্য আরো দুটো পাই ইলেকট্রন, মানে একটা ডাবল বন্ডের তিনটে ডাবল বন্ড ছিল, তিনটে ডাবল বন্ডের জন্য 6 পাই ইলেকট্রন আর দুটো নেগেটিভ চার্জের জন্য একটার জন্য 2 পাই ইলেকট্রন দিয়ে চলে, দুটো নেগেটিভ চার্জের জন্য 4 পাই ইলেকট্রন। How many pi electrons are there? 10 pi electrons are there. তবে এটা 4n + 2 কে স্যাটিসফাই করছে, যেখানে n এর ভ্যালু হচ্ছে কত? n এর ভ্যালু, তাহলে এটা কি হয়ে যাচ্ছে? অ্যারোমেটিক স্টেবিলাইজেশন। তাহলে অ্যারোমেটিক স্টেবিলাইজেশন পাওয়ার জন্য আলটিমেটলি যে কোনো অ্যালকালি মেটাল থেকে সাইক্লোঅক্টেট টেট্রাইন মলিকিউল ইলেকট্রন নিচ্ছে, নিয়ে অ্যারোমেটিক স্টেবিলাইজেশন পাচ্ছে। 6 পাই ইলেকট্রন কোথা থেকে আসছে? তিনটে পাই বন্ড থেকে আসছে আর 4 পাই ইলেকট্রন আছে দুটো নেগেটিভ চার্জ থেকে। সো ওভারঅল কতগুলো পাই ইলেকট্রন হচ্ছে? 10 পাই ইলেকট্রন। সো 4n + 2 পাই ইলেকট্রন কে স্যাটিসফাই করতে সাইক্লিক কনজুগেটেড প্ল্যানার, সো এটা অ্যারোমেটিক স্টেবিলাইজেশন। সোডিয়াম, পটাশিয়াম এই সমস্ত অ্যালকালি মেটালগুলো ইজিলি ইলেকট্রন ডোনেট করতে পারছে। একটা সোডিয়াম একটা ইলেকট্রন দেয়, একটা পটাশিয়াম একটা ইলেকট্রন দেয়, তাহলে দুটো পটাশিয়াম দুটো ইলেকট্রন দেয়। সেই দুটো ইলেকট্রন নিয়ে এখানে একটা পাই বন্ড চলে গিয়ে তিনটে পাই বন্ড থাকবে আর দুটো নেগেটিভ চার্জ উইল বি ডিলোকালাইজড ইনটু দ্যাট সাইক্লোঅক্টেট টেট্রাইন সিস্টেম এবং তাহলে এটা অ্যারোমেটিক স্টেবিলিটি পাবে এবং সেই জন্য এই কার্বো অ্যানায়নটা ফর্ম হবে। তার মানে এরকম ভাবে দেখো আমরা কার্বো অ্যানায়ন প্রিপারেশন করতে পারি। These are the basic principle or basic process with the help of which we can simply generate, prepare or synthesize carbanionic intermediate, right? Now we need to focus on কি basically carbanionic stability আমরা কি করে জাজ করতে পারি বা ইলাবোরেট করতে পারি। সো হেডিং করো carbanion stability। কার্বোনিয়ান স্টেবিলিটি আমরা কিভাবে এক্সপ্লেইন করতে পারি বা জাজ করতে পারি ভালো করে তোমাকে বুঝতে হবে। তো কার্বো কাটামে যেরকম তোমাকে বলেছিলাম মনে আছে, যেরকম কার্বো ক্যাটায়নে এখানে ডোনেটিং গ্রুপ উইথড্রয়িং গ্রুপ দিয়ে বলেছিলাম, কার্বো অ্যানায়নেও কার্বো ক্যাটায়নে বলেছিলাম বা কার্বো অ্যানায়নেও ওরকমই রিপ্রেজেন্ট করছে। এখানে ডাব্লুটা কি? ডাব্লুটা হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আর ডিটা কি? ইলেকট্রন ডোনেটিং। ডিটা হচ্ছে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ আর ডাব্লুটা হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং। নাও ভালো করে ভেবে দেখো, কার্বো ক্যাটায়নের ক্ষেত্রে আমরা বলেছিলাম কার্বো ক্যাটায়ন কার্বন ইজ ইলেকট্রনিক্যালি ডেফিশিয়েন্ট, কারণ সেটা 6 স্টেট ছিল। বাট কার্বো অ্যানায়নের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কার্বো অ্যানায়ন কার্বন ইজ ট্রাইভ্যালেন্ট। তো ট্রাইভ্যালেন্ট মানে ওখানে তিনটে বন্ড আছে বলে 6 ইলেকট্রন, পার বন্ডে দুটো করে বন্ড ইলেকট্রন, তাহলে 3 বন্ডে 6 ইলেকট্রন। আর নেগেটিভ চার্জের জন্য কার্বো অ্যানায়নে আরো 2 ইলেকট্রন আছে, তাহলে টোটাল 8 ইলেকট্রন। তারপর অলরেডি অক্টেট ফিল্ড আপ আছে, তার মানে অক্টেট ফিল্ড আপ অবস্থায় আছে কিন্তু কার্বনের মাথায় কি হয়েছে? নেগেটিভ চার্জ, তার মানে এক্সেস ইলেকট্রন আছে। তবে এই এক্সেস ইলেকট্রনটার রেসপেক্টে ওর রিঅ্যাক্টিভিটি দেখাতে শুরু করেছে। তাহলে ওর মাথায় যে নেগেটিভ চার্জটা আছে সেই নেগেটিভ চার্জটাকে কি করতে হবে? ডিলোকালাইজেশনে টেক পার্ট করাতে হবে। তার কাছে যে এক্সেস ইলেকট্রন আছে নেগেটিভ চার্জ, সেই নেগেটিভ চার্জ যেটা এক্সেস ইলেকট্রন আছে সেই এক্সেস ইলেকট্রন ক্লাউডটাকে ও ডিলোকালাইজ করাবে কি করে? যদি সেখানে উইথড্রয়িং গ্রুপ থাকে, উইথড্রয়িং গ্রুপ কি করবে? ইলেকট্রন টানবে, আর যত বেশি ইলেকট্রন টানবে তত নেগেটিভ চার্জ কি হবে? ডিলোকালাইজ হবে, তত কি হবে? স্টেবিলিটি বাড়বে। অন্যদিকে কার্বন এন্ড কার্বন তুমি বলছো অলরেডি ইলেকট্রনিক্যালি এনরিচড,
তারপর সেখানে ডোনেটিং গ্রুপ দিচ্ছে মানে সেখানে আরো ইলেকট্রন দিচ্ছে, তাহলে সেখানে কি হবে, কার্বন আয়ন সিস্টেমটা আরো বেশি ডিস্টেবিলাইজড হবে, মানে কোন ইলেকট্রনিক্যালি এনরিচ স্পিসিসে ইলেকট্রন ডিলোকালাইজেশনের মাধ্যমে আমরা স্টেবিলিটি দিই, সেই ইলেকট্রনিক্যালি এনরিচটাতে তাকে আরো ইলেকট্রন দিচ্ছে, সে কি করে স্টেবিলিটি পাবে, ইলেকট্রনিক্যালি ডেফিশিয়েন্ট সেন্টারকে দাও, সেটা না করে তুমি ইলেকট্রনিক্যালি এনরিচ সেন্টারকে দিচ্ছ, তো সেটা তো কখনো তাকে স্টেবিলিটি দিতে পারবে না, মানে যদি স্টেবিলিটি নিতে না পারে তাহলে ইট উইল ডিস্টেবিলাইজ দ্য কার্বন আয়ন, তাহলে এখানে আমরা লিখতে পারি it will stabilize the carbon atom. I can it will destabilize the carbon atom. হলো, তাহলে it will stabilize the carbon atom, it will destabilize the carbon. না এরপর আমরা আরেকটা ইম্পর্টেন্ট পার্ট বা টপিক এখান থেকে স্টাডি করতে চলেছি, সেটা হচ্ছে জেনারেল স্টেবিলিটি অর্ডার, যেরকম কার্বো ক্যাটায়নে পড়েছিলাম সেই জেনারেল স্টেবিলিটি অর্ডার আমরা কার্বো ক্যাটায়নে পড়েছিলাম, আজকে আমরা কার্বো অ্যানায়নে পড়ব। দেখো জেনারেল স্টেবিলিটি অর্ডার, জেনারেল স্টেবিলিটি অর্ডার আমরা যেরকম কার্বো ক্যাটায়নে পড়েছিলাম 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি, এখানে আমাদের উল্টো হয়, আমরা বলেছি যে 1 ডিগ্রি স্টেবিলিটি সবথেকে বেশি, দেন 2 ডিগ্রি স্টেবিলিটি বেশি, দেন 3 ডিগ্রি স্টেবিলিটি বেশি। এবার এই স্টেবিলিটিটা জেনারেলি আমরা বলেছি কি তার সাথে জেনারেল অর্ডার, ইট ইজ নট আ পার্মানেন্ট অর্ডার, আমরা কি বলেছি জেনারেল অর্ডার। এবার এইটাকে ইলাবোরেট আমরা কিভাবে করতে পারি ভালো করে ভেবে দেখো, এটাকে আমরা ইলাবোরেট কি করে করতে পারি, ধরো আজকে আমার কাছে এই রকম একখানা কার্বন আছে CH3CH2 1 ডিগ্রি, আমার কাছে এই রকমের আরেকখানা কার্বন আছে 2 ডিগ্রি, this is 1 ডিগ্রি, this is 2 ডিগ্রি, আমার কাছে একখানা এই রকমের কার্বন আছে that is 3 ডিগ্রি। সো আমরা জানি যে কার্বন আয়নের সাথে এখানে how many alkyl groups are there, one alkyl groups, আর alkyl groups are showing plus I effect, তাহলে এখানে একটা প্লাস আই আছে, এখানে how many plus I are there, 2 plus I effect of 2 methyl groups, আর এখানে how many plus I are there, তিনটে মিথাইল আছে, তাহলে 3 plus I effect of 3 methyl groups। তার ফলে কি হবে, অলরেডি আই হ্যাভ সেড কি প্লাস আই ইফেক্ট মানে কি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, মানে ডি গ্রুপটা ইলেকট্রন ডোনেটিং, তাহলে যত তুমি 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রি দিতে যাচ্ছ তত তোমার ইলেকট্রন ডোনেটিং গ্রুপ কি হচ্ছে বাড়ছে। আর আমরা কি বললাম কার্বন আয়নের স্টেবিলিটি কিসের উপর ডিপেন্ড করছে, ইলেকট্রন, কার্বন আয়ন স্টেবিলিটি ডিপেন্ড করছে যত বেশি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকছে, আর directly proportional to electron withdrawing group আর inversely proportional to electron donating group। তাহলে আমি যদি অর্ডারটা মনে রাখি তাহলে কি হবে, থিওরিটিক্যালি তুমি যদি ভাবো যে একটা কার্বন আয়ন সেটা অলরেডি ইলেকট্রনিক্যালি এনরিচড আছে, সেখানে যত তুমি ইলেকট্রন সেখান থেকে উইথড্র করবে, যত সেটাকে ডিলোকালাইজেশনে ডিপার্ট করাবে তত সে স্টেবিলিটি পাবে। কিন্তু এখানে তুমি কার্বন আয়নটাকে আরো ইলেকট্রন দিচ্ছ, প্লাস আই ইফেক্ট মানে ইলেকট্রন দিচ্ছ, এখানে একটা প্লাসে ইলেকট্রন দিচ্ছে, এখানে দুটো প্লাসে আরো বেশি ইলেকট্রন দিচ্ছে, এখানে তিনটে প্লাসে আরো বেশি ইলেকট্রন দিচ্ছে, তার ফলে কি হচ্ছে কার্বন আয়ন স্টেবিলিটিটা কমছে। সো ফ্রম 1 degree to 2 degree to 3 degree carbon ayon if you go, the stability of the corresponding carbon ayon decrease। কার স্টেবিলিটি বেশি এখানে 1 ডিগ্রির বেশি, কারণ এখানে একটা প্লাস আই আছে, এখানে দুটো প্লাস আই আছে, এখানে তিনটে প্লাস আই আছে, তো সেই রেসপেক্টে কার্বন আয়ন স্টেবিলিটি কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে on going from 1 degree to 2 degree to 3 degree or primary to secondary or tertiary। তো এই রকম ভাবে যেরকম ভাবে আমরা প্লাস আই এফেক্ট দিয়ে বললাম, সেরকম ভাবে কি আমরা ইলাবোরেট করতে পারি যে মাইনাস আই এফেক্ট মানে ইলেকট্রন উইথড্রয়িং এফেক্ট, অবশ্যই পারি, কিন্তু সেখানে কনসেপ্ট আছে ভালো করে ভেবে।
কেউ যদি তোমাকে বলে হাউ মাইনাস আই ইফেক্ট ক্যান স্টেবিলাইজ দ্য কার্বন, তো তখন তুমি কি বলবে? মাইনাস আই এফেক্ট। স্যার আপনি তো এক্ষুনি বললেন কার্বন আয়ন স্টেবিলিটি মানে যত ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, সরি যত ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকবে তার সাথে ইনভার্সলি প্রপোর্শনাল হবে, আর যত ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকবে, সরি যত ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকবে তার সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। এটা তো আপনি বললেন আগের পার্টটা ডিসকাশনের সময়। তো আজকে ইউনিভার্সিটি এক বছর কোশ্চেন দিয়েছিল, তোমার কাছে CCl3 মাইনাস আছে আর তোমার কাছে CF3 মাইনাস আছে, দুটো কার্বনের গিভেন আছে, এবং these two carbon which one is more stable? So which one is more stable? Apparently দেখলে আমরা বলবো যার মাইনাস আই এফেক্ট বেশি, কারণ ইলেকট্রন উইথড্রয়িং এফেক্টের রেসপেক্টিভ তুমি মাইনাস আই এফেক্ট দিয়ে কোশ্চেন করেছো, তার মানে তুমি বলবে যে যার মাইনাস আই এফেক্ট বা মাইনাস আই এফেক্ট বেশি হবে সেটা স্টেবিলিটি হাই হবে। সো আজকে ক্লোরিন ফ্লোরিন এরা তোমরা সবাই জানো গ্রুপ 17, পিরিয়ডিক টেবিলে গ্রুপ 17 এ ফ্লোরিনের নিচে আছে ক্লোরিন, তার নিচে আছে ব্রোমিন, তার নিচে আছে আর্গন। যত ডাউন দা গ্রুপে যাচ্ছ ইলেকট্রোনেগেটিভিটি কি হচ্ছে? বাড়ছে। তার মানে আমি দেখতে পাচ্ছি কার্বনের সাথে এখানে তিনটে ক্লোরিন, কার্বনের সাথে এখানে তিনটে ফ্লোরিন। কার ইলেকট্রোনেগেটিভিটি যত নিচে যাচ্ছে তত ইলেকট্রোনেগেটিভিটি কি হচ্ছে? সরি কমছে। তাই ইলেকট্রোনেগেটিভিটি যদি অর্ডার হয় কার বেশি হবে? ফ্লোরিন, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন। তো দিস উড বি দ্য ইলেকট্রোনেগেটিভিটি অর্ডার। তাহলে যদি ইলেকট্রোনেগেটিভিটি অর্ডার এটা হয় ফ্লোরিন এর বেশি, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন, তাহলে অ্যাপারেন্টলি তোমার মনে হতে পারে স্টেবিলিটি অফ CF3 is greater than CCl3, বাট ইন রিয়েলিটি দেখা যায় যে না, এটা হয় তাহলে কিছু একটা এফেক্ট আছে, তার মানে মাইনাস আই এফেক্ট নট দ্য প্রিডমিনেটিং এফেক্ট ওভার হিয়ার। যত বেশি ইলেকট্রোনেগেটিভিটি আমরা বলেছিলাম ইলেকট্রোনেগেটিভিটি যত বাড়বে তত মাইনাস আই এফেক্টের রেসপেক্টে আমরা ভাববো বেশি। ইলেকট্রোনেগেটিভিটি ডিরেক্টলি রিলেটেড টু মাইনাস আই এফেক্ট। তাহলে ইলেকট্রোনেগেটিভিটি রেসপেক্টে ভাবলে তো এখানে ফ্লুরিন যত বেশি ইলেকট্রোনেগেটিভ হবে তত নেগেটিভ চার্জটাকে ডিলোকালাইজ করবে বেশি, কিন্তু আমরা সেটা এখানে দেখলাম না। স্টেবিলিটিটা বলছে CCl3 স্টেবিলিটি নাকি CF3 থেকে বেশি। কেন? সেটার পিছনে রিজন ওরা বলছে যে ধরো তিনটে ক্লোরিন আছে তো, আর এখানে তিনটে ফ্লুরিন আছে, আজকে ভালো করে ভেবে দেখো, বলছে এখানে নেগেটিভ চার্জটা যদি এখানে পুশব্যাক করে, যদি নেগেটিভ চার্জটা পুশব্যাক করে তাহলে এখান থেকে যে রেজোনেটিং স্ট্রাকচারটা পাবে দ্যাট উইল লুক লাইক এখানে ক্লোরিন, এখানে ক্লোরিন, এখানে ডাবল বন্ড ক্লোরিন, আর যেহেতু নেগেটিভ চার্জ এখানে গেছে সেজন্য নেগেটিভ ক্লোরিনের মাথায় নেগেটিভ চার্জ। আজকে ভালো করে ভেবে দেখো যদি এই রকমের একটা রেজোনেটিং স্ট্রাকচার তুমি পাও, সেই রেজোনেটিং স্ট্রাকচারে যেহেতু নেগেটিভ চার্জটা এই বন্ডে গিয়ে ডাবল বন্ড তৈরি করেছে, সেটা নেগেটিভ চার্জটা ক্লোরিনের দিকে যাচ্ছে বলে ক্লোরিনের মাথায় নেগেটিভ চার্জ। যদিও ভালো করে নোটিস করে দেখো কার্বনের অক্টেট ফিল আপ আছে, অক্টেট স্টেবিলিটিতে পাচ্ছে। আরেকটা হচ্ছে কার্বন আর ক্লোরিনের মধ্যে তৈরি হয়েছে ডাবল বন্ড, তার মানে কার্বনের আছে 2p অরবিটাল আর ক্লোরিনের আছে কি ভ্যাকেন্ট 3d। তাহলে কার্বনের 2p আর ক্লোরিনের 3d, তার মানে p পাই d পাই বন্ডিং হয়েছে, দেখো পাই বন্ড তৈরি হয়েছে মানে p পাই d পাই বন্ড। তাহলে p পাই d পাই বন্ডিং হওয়ার জন্য এটা কি হয়ে গেছে? স্টেবিলিটি পেয়ে যাচ্ছে। ক্লোরিনের ভ্যাকেন্ট d অরবিটাল আছে, ক্লোরিনের কি আছে বলো? ভ্যাকেন্ট d অরবিটাল আছে, সেই জন্য ইলেকট্রনটা নিতে পারছে, কার্বন থেকে ইলেকট্রনটা নিতে পারছে, নিয়ে তার ভ্যাকেন্ট d অরবিটালে ইলেকট্রনিক ডিলোকালাইজেশন করে স্টেবিলিটি পাবে। কিন্তু এটাই কি ফ্লুরিনের ক্ষেত্রে পসিবল হবে? অ্যানসার হচ্ছে না, কারণ ফ্লুরিন doesn't have any vacant d। ভ্যাকেন্ট d যদি অরবিটাল না থাকে তাহলে ইলেকট্রন নিতে পারবে না, আর ইলেকট্রন যদি না নিতে পারে তাহলে এখানে রেজোন্যান্স স্টেবিলিটি পাবে না, যেটা কি এখানে পাচ্ছে। বুঝলে ব্যাপারটা? বিকজ অফ দ্যাট রিজন স্টেবিলিটি কিন্তু CCl3 এর বেশি রাদার দ্যান CF3, এটা ঘুরিয়ে সবাই CF3 দিয়ে চলে আসে। এটা আনসারটা হচ্ছে CCl3 স্টেবিলিটি CF3 এর থেকে। হলো চল नेक्स्ट देखो स्टेबिलिटी ऑफ
allylic and benzylic carbanion species. How we are going to elaborate the stability of allylic and benzylic carbanion species? সেটা হচ্ছে with the help of resonance effect. With the help of resonance effect. Resonance effect দিয়ে বোঝাতে পারো there is minus or effect. যেমন ধরো তোমার কাছে যদি এই রকম একটা প্রথমে লিখো allylic system. Allylic system এ suppose you have a compound something like that. CH2 double bond CH single bond CH2 minus. So this is allylic system. এটা করে রেজোনেন্স এর টেক পার্ট করতে হবে। এখানে নেগেটিভ চার্জ এখানে পুশব্যাক করবে পাই ইলেকট্রন ক্লাউড এখানে দেবে। তাহলে পেয়ে যাবে CH2 single bond CH double bond CH2 এই কার্বন মডেল তৈরি হবে নেগেটিভ চার্জ। তাহলে একটা ইকুইভ্যালেন্ট রেজোনেটিং স্ট্রাকচার পাচ্ছ। এবং যদি তুমি রেজোনেন্স সার্কিটটা ড্র করো তাহলে দেখতেই পাচ্ছ নেগেটিভ চার্জটা ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড। That should be delta minus, that should be delta minus. That is the resonance effect. কেন পার্শিয়াল নেগেটিভ চার্জ বা ডেল্টা মাইনাস দিলাম কারণ এই কার্বনের মধ্যে ফুললি নেগেটিভ চার্জ নেই। এখানে নিউট্রাল ছিল এখানে নেগেটিভ চার্জ আছে আর এখানে নেগেটিভ চার্জ ছিল এখানে নিউট্রাল আছে সেই জন্য ডেল্টা মাইনাস। দিস দ্য রেজোনেন্স সেপারেট। সেটা রেজোনেন্স স্টেবিলিটি পেতে পারে। নেক্সট দেখো বেনজাইলিক সিস্টেম। বেনজাইলিক সিস্টেম কি করে রেজোনেন্স স্টেবিলিটি পেতে পারে সেটাও তোমরা সবাই জানো যে CH2 মাইনাস। তাহলে ধরো এই হচ্ছে বেনজিন রিং ফিনাইল এখানে আছে ধরো CH2 মাইনাস the negative charge can take part in resonance something like that. এরকম ভাবে দেখো আমরা রেজোনেন্স স্টেবিলাইজেশন বেনজাইলিক সিস্টেমে দেখতে পারি। এর রিংয়ের প্রত্যেকটা কার্বনের সাথে বলো রিংয়ের প্রত্যেকটা কার্বনে আসছে বেসিক্যালি নেগেটিভ চার্জ। রিংয়ের প্রত্যেকটা কার্বনে কি আসছে বলো রিংয়ের প্রত্যেকটা কার্বনে আসছে নেগেটিভ চার্জ। সেরকম ভাবে দেখো যদি রেজোনেন্স হাইব্রিডটা দেখাই তাহলে কি দেখতে হবে হ্যালো these are resonance hybrid। এরকম ভাবে আমরা অ্যালাইলিক বা বেনজাইলিক সিস্টেমে উইথ দ্য হেল্প অফ রেজোনেন্স এফেক্ট বা মেসোমেরিক এফেক্ট আমরা স্টেবিলিটি দেখাতে পারি। হলো চলো দেখে না ভালো করে ঠিক আছে। Done. Clear? चलो now we are concentrating on the very next part. The very next part is with respect to that stability. সেটা হচ্ছে অ্যারোমেটিক স্টেবিলাইজেশন পাওয়ার জন্য আমরা কার্বনের পানি লিখে রাখো অ্যারোমেটিক স্টেবিলাইজেশন। এটা একটা ফ্যাক্টর। যেমন ধরো আজকে তোমার কাছে সাইক্লোপেন্টাডাইনাইল কার্বন আছে। এই সাইক্লোপেন্টাডাইনাইল কার্বন আয়নটা বেসিক্যালি সাইক্লিক পুরোটা সাইক্লিক প্লাস কনজুগেটেড
then you can say planar, having how many pi electron? So you can see three, you can see 2 pi bond is there, so 2 pi bond means 4 pi electron, and negative charge means আরো দুটো pi electron, so total 6 pi electron। আমি এটা 4n plus 2 কে স্যাটিসফাই করছে, যেখানে n এর ভ্যালু হচ্ছে 1, তারপর ফোর্থ হচ্ছে having 4n plus 2 pi electron where n equals to 1। তবে এটা কি হয়ে যাচ্ছে? অ্যারোমেটিক স্টেবিলাইজেশন। কম্পাউন্ডের নাম কি? কম্পাউন্ডের নাম আমরা জানি সাইক্লিক সিস্টেমের সাইক্লো, পাঁচটা কার্বন আছে বলে পেন্টা, ডাইনাইন, কার্বন। সাইক্লো, পেন্টা, ডাইনাইন, কার্বন। ওকে, সেরকম ভাবে আজকের ক্লাসে আমরা স্টাডি করেছি যে যদি তোমার কাছে সাইক্লো অফ টেট্রাইন ডাইআনাইন পার্টনার থাকে, তো এখানে যদি এরকম সিস্টেম থাকে তাহলে এটাও কিন্তু আলটিমেটলি অ্যারোমেটিক স্টেবিলাইজেশন পায়। এটাও যেমন এখানে অ্যারোমেটিক স্টেবিলাইজেশন পাচ্ছে। সাইক্লো অফ টেট্রাইন মলিকিউলে যদি তুমি পটাশিয়াম বা সোডিয়াম দিয়ে ট্রিট করো তাহলে এটাও কি পাবে? অ্যারোমেটিক স্টেবিলাইজেশন। Metal cyclic conjugated planar having 4n plus 2 number of pi electron where n equals to 10 pi electron সাথে তিনটে pi bond থাকবে, তার জন্য 6 pi electron, আর দুটো নেগেটিভ চার্জের জন্য আরো 4টে ইলেকট্রন, তো টোটাল 10 pi electron লিখি। এরকম ভাবে আমরা অ্যারোমেটিক স্টেবিলাইজেশনকে এক্সপ্লেইন করব। হয়ে গেল? ক্লিয়ার হয়ে গেল? Now we need to consider the last part of today's lecture। তো সেটা করার আগে অলওয়েজ মাথায় রাখবে যে যেরকম ভাবে তুমি পড়লে কার্বো অ্যানায়নের স্টেবিলিটি বেসিক্যালি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল আর ইলেকট্রন ডোনেটিং গ্রুপের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। সো সেখানে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের রেসপেক্টে আমরা মেইনলি কনসিডার করছি মাইনাস আর এফেক্ট, তারপরে বলছি মাইনাস আর এফেক্ট, তাই তো? এখন মাইনাস আর এফেক্ট ওয়ালা গ্রুপগুলোর মধ্যে দেখা যায় নাইট্রোর এফেক্ট সবথেকে বেশি, দেন তোমার সিওআর, দেন সি ডবল মানে এস্টার, কিটোন, তারপর এস্টার, তারপরে মাইনাস এফেক্ট ওয়ালা যে গ্রুপগুলো আছে সায়ানাইড বা ধরো হ্যালোজেন, দিজার। তাহলে এই অর্ডারটা কিন্তু মাথায় রাখবে। এই অর্ডারে যত ইলেকট্রোনেগেটিভ গ্রুপ মানে যত ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকবে সেই অর্ডারে কার্বনের স্টেবিলিটি কিন্তু মেইনটেইন হবে। নাইট্রোর ইলেকট্রন উইথড্রয়িং এবিলিটি সবথেকে বেশি, তারপরে কিটোন ডাইঅ্যালডিহাইড, তারপরে এস্টার, তারপরে সায়ানাইড, তারপরে হ্যালাইড। এই অর্ডারটা যেন তোমার মেইনটেইন থাকে। প্লিজ দা লিখে রেখে দাও ইলেকট্রন উইথড্রয়িং টেন্ডেন্সি। হলো? নেক্সট যেটা দিয়ে আমরা আজকের ক্লাসটা শেষ করব, দ্যাট ইজ কল্ড আমব্রেলা এফেক্ট। প্রত্যেকটা জিনিস ভালো করে খাতায় নোট ডাউন করে রাখবে এবং ক্লাসটাকে খুব ভালো করে ফোকাসে থেকে দেখবে। খুব ইম্পর্টেন্ট ক্লাস। দেখো আমব্রেলা এফেক্ট। হোয়াট ইজ আমব্রেলা এফেক্ট? ভালো করে নোটিস করে দেখো। আজকে ধরো তোমার কাছে এই রকমের একটা কার্বন আছে,
তাহলে if you have a carbon ion which is chiral in nature, chiral কেন? কারণ এই কার্বন আয়ন কার্বনের সাথে তিনটে ডিফারেন্ট গ্রুপ অ্যাড আসছে, একটা ইথাইল, একটা হাইড্রোজেন, একটা মিথেন। তবে এটা chiral বা বলতে পারো কি, আর বলতে পারো অপটিক্যালি অ্যাক্টিভ, অপটিক্যালি অ্যাক্টিভ কার্বন আয়ন, chiral বা অপটিক্যালি অ্যাক্টিভ কার্বন আয়ন। কারণ কার্বনের সাথে একটা তিনটে গ্রুপ ডিফারেন্ট। আজকে সেখান থেকে তুমি র‍্যাপিড ইন্টার কনভার্সন দেখতে পাচ্ছ, এই ইন্টারমিডিয়েট থেকে এই ইন্টারমিডিয়েট, এবং এটা ইট ইজ লুকিং লাইক এ মিরর ইমেজ। ইউ ক্যান সি ইট ইজ লুকিং লাইক এ মিরর ইমেজ। তার মানে এনানশিওমেরিক একটা পার্ট হিসেবে জেনারেট করছে। তার মানে এটা হয়ে যাচ্ছে তোমার কাইরাল और ऑप्टिकली एक्टिव কার্বন। এখানে দেখো তিনটে ডিফারেন্ট সাবস্টিটিউয়েন্ট আছে, ইথাইল, হাইড্রোজেন, মিথেন, একে অপরের মিরর ইমেজ। কিন্তু এই যে র‍্যাপিড ইন্টার কনভার্সনটা হচ্ছে, র‍্যাপিড ইন্টার কনভার্সনটা হচ্ছে, এই যে র‍্যাপিড ইন্টার কনভার্সনটা হচ্ছে from this chiral optically active carbon ion to this chiral optically carbon ion, এটা একটা planar transition state এ through দিয়ে হচ্ছে। because of having this lone pair of electron, এটা invert হয়ে যায়, invert হয়ে গিয়ে mirror image generate করে। তারপরে তুমি ভালো করে ভেবে দেখো, একই সাথে মিক্সচারে তোমার এই আইসোমারটাও থাকছে, এই আইসোমারটাও থাকছে। তার মানে এটা যদি তোমার R হয়, এটা কি হবে S, এটা যদি তোমার S হয়, এটা কি হবে R। তার মানে এটা একটা এনানশিওমেরিক ফর্মে থাকছে। তাহলে এনানশিওমেরিক ফর্মে থাকা মানে র‍্যাপিড ইন্টার কনভার্সন হচ্ছে ঠিকই, র‍্যাপিড ইন্টার কনভার্সন হচ্ছে ভায়া প্ল্যানার ট্রানজিশন স্টেট which is looking like this one। এটা একটা প্ল্যানার ট্রানজিশন স্টেটের মধ্যে প্রফিট হচ্ছে। এই প্ল্যানার ট্রানজিশন স্টেটের রেসপেক্টে আমি দেখতে পাচ্ছি যে এনানশিওমেরিক ফর্মে এটা এক্সিস্ট করার জন্য এটা অপটিক্যালি অ্যাক্টিভ, এটাও অপটিক্যালি অ্যাক্টিভ, কিন্তু মিক্সচারের মধ্যে এটা তো 1, এটা তো 1, মানে 1:1 থাকছে। আর এটা যদি 1 মোল থাকে, এটা 1 মোল থাকবে। কারণ 1:1 অবস্থাতে মিক্সচারে থাকছে। তাহলে 1:1 যদি থাকে, তাহলে সাপোজ ধরো এর অপটিক্যাল রোটেশন যদি +x ডিগ্রি হয়, এর কথা হবে -x ডিগ্রি হবে, কারণ এনানশিওমার ম্যাগনিটিউড ওয়াইজ ভ্যালুটা সেম, কিন্তু সাইন এর তো অপোজিট। তাহলে এটা +x হলে এটা কি হবে -x। তাহলে +x -x হলে ওভারঅলটা কত হবে? ওভারঅলটা হয়ে যাবে 0। ওভারঅলটা কত হয়ে যাবে? +x + -x দ্যাট ইজ 0। যদি 0 হয় তাহলে কি বলবো? অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। তাহলে 0 হলে কি বলবো? অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। তার মানে ওভারঅলটা যদি 0 হয়ে যায়, তার মানে মিক্সচারের অপটিক্যাল রোটেশন হচ্ছে 0, তাহলে মিক্সচারটা হয়ে যাচ্ছে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। একে বলা হয় ইনভার্টোমেরিজম কনসেপ্ট। এটাকেই বলা হয় বেসিক্যালি ইনভার্টোমেরিজম কনসেপ্ট। এটাকেই বলা হয় বেসিক্যালি ইনভার্টোমেরিজম, যেটা বেসিক্যালি আমরা কাইরাল অ্যামিনদের ক্ষেত্রে দেখতে পাই, কাইরাল অ্যামিনদের ক্ষেত্রে দেখতে পাই। তাহলে কাইরাল অ্যামিন নয়, দেখতে পাচ্ছ কার্বোঅ্যানায়নিক স্পিসিসের জন্য আমরা দেখতে পাই। এই এফেক্টটাকে কি বলা হয় বলো? আমব্রেলা এফেক্ট। এই এফেক্টটাকে কি বলা হয় বলো? আমব্রেলা এফেক্ট। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য ফ্যাক্ট, যেখানে কার্বোঅ্যানায়নগুলো কাইরাল হওয়ার জন্য তারা ইন্ডিভিজুয়ালি অপটিক্যাল রোটেশন শো করছে বলে অপটিক্যালি অ্যাক্টিভ হচ্ছে। But there is a rapid interconversion between one chiral carbon ion to another chiral carbon ion via formation of a planar transition state, and at that particular case two enantiomer will be present in 1:1 molar ratio। তার মানে এটাকে বলা হয় রেসিমিক মিক্সচার বা রেসিমিক মডিফিকেশন। এই সিচুয়েশনটাকে আমরা আমব্রেলা এফেক্ট বলছি, যেখানে মিক্সচারের অপটিক্যাল রোটেশন ইজ কামিং আউট টু 0, তার মানে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে। এবং এদেরকে বলা হয় ইনভার্টোমার। কি বলা হয়? ইনভার্টোমার। ওভারঅল প্রসেসটাকে বলা হয় ইনভার্টোমেরিজম, ওভারঅল প্রসেসটা আরেকটা নাম হচ্ছে আমব্রেলা। তো এই ছিল আমাদের আজকের কার্বোঅ্যানায়ন, দ্যাট ইজ দ্য রিঅ্যাকটিভ ইন্টারমিডিয়েট এর রেসপেক্টেড ক্লাসটা তোমরা খুব ভালো করে অবজার্ভ করো, খুব ভালো করে স্টাডি করো এবং লিখে লিখে প্র্যাকটিস করো, কারণ এর পরের উইকেই আমরা কিন্তু একটা সাবজেক্টিভ এক্সাম রিলেটেড টু আমাদের কার্বোক্যাটায়ন, কার্বোঅ্যানায়ন এবং স্টিরিওকেমিস্ট্রি যে পার্টটা আমরা করেছি তার উপর নিতে চলেছি। এটা খুব ভালো করে লিখে লিখে প্র্যাকটিস করো। আমরা এই উইকে
ডেইলি প্র্যাকটিস প্রবলেমের একটা নোটও শেয়ার করব, সেগুলো খাতায় নোট করতে থেকো এবং কোনো কোয়েরি বা ডাউট থাকলে সেটা আমাকে অবশ্যই জানিও। আশা করি ক্লাসের প্রত্যেকটা জিনিস তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো এবং এই জায়গাগুলো থেকেই আমাদের কোশ্চেন আসতে চলেছে, সেই জন্য খুব ভালো করে ফোকাস থেকে এই ক্লাসগুলো দেখো। That's all about today's lecture. Thank you for attending today's lecture. আমরা আবার মিট করব আমাদের নেক্সট লেকচারে। till then সবাই খুব ভালো থেকো, শরীরের যত্ন নিও, টেক কেয়ার এন্ড বাই।